দিকে স্বচ্ছর অবস্থার আরেকটু অবনতি ঘটল। খুশি নেই ছেলেটার তখন। বাধ্য হয়ে স্বচ্ছকে ছাদের চিলেকোঠার ঘরটা থেকে বাসার একটা রুমই থাকার অনুমতি দিলেন দাদাজান। স্বচ্ছর বাবা মাকে খবর দেওয়ার পাশাপাশি ডক্টর আনলেন বাসায়। ডক্টর ওষুধপত্র দিয়ে চলে যেতেই সোহা নীরবে চেয়ে থাকে। উপরে উপরে রাগ দেখালেও এই মুহূর্তে এসে তার সত্যিই মায়া হচ্ছে। দুদিনেই বোধ হচ্ছে ছেলেটার মুখ শুকিয়ে গিয়েছে। চোখজোড়ায় সে চঞ্চলতা কিংবা অহংকারী ভাবটা চোখে আসে না যেন। সোহা তাকালো। দুপা বাড়িয়ে যখন স্বচ্ছর মাথায় হাত বুলাতে হাত বাড়াল ঠিক তখনই দাদাজান হুঙ্কার ছুড়লেন। ওই ছেলে থেকে দূরে দূরে থাকবে। যা নাটকবাজ ছেলে দেখা গেল জ্বরটাও ওই বাঁধর ছেলের নাটকই। সোহার ভালো লাগলো না কথাটা। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে ছেলেটার। হুঁশজ্ঞানী নেই। সে ছেলে এই অবস্থাতেও নাটক করবে? বলল। জ্বরে বেহুশ হয়ে আছে দাদাজান। এটা নিশ্চয় নাটক না। দাদাজান বিশ্বাস করলেন না কথাটা, ব্যঙ্গ করে বললেন। আবার নাটকও হতে পারে। দিন 15-র মধ্যে তোমার মনে জায়গা করতে অনেক কিছুই করতে পারে। আমি এই ছোকরাকে বিশ্বাস করি না। কথাটা বলেই দাদাজান রুম ছেড়ে বাইরে গেলেন। সোহা দীর্ঘশ্বাস ফেলে খাটের এক কোনায় বসে হাত ছোঁয়ায় স্বচ্ছর কপালে। এখনো উত্তাপ। কপালে পড়ে আছে এলোমেলো চুল। কতটা মায়াময় লাগছে মুখটা। সোহা যখন তাকিয়ে থাকে মুখপানে ঠিক তখনই রাহা পেছনে থেকে বলে উঠে, আপু, দুলাভাই কি কিউট ভাবে ঘুমায় তাই না? ঘুমালে কি সুন্দর লাগে দেখ। রাহার মুখে চঞ্চল হাসি। সোহার রাগ হয়। স্বচ্ছকে অন্য কেউ কেন সুন্দর বলবে? অন্য কেউ কেন ওর ঘুমানো মুখটা দেখে ড্যাবডাব করে চেয়ে থাকবে? সে নিজের বোন হোক বা অন্য কেউ। সোহা নিজের বোনের প্রতি এই ঈর্ষাবোধে বিরক্ত হয়। দাঁতে দাঁত চিবিয়ে বলে, তো তোর কি? বিয়ে করবি? ছি আপু, তোমার বর তো। তোমার বর না হলে না হয় বিয়ে করার জন্য আগ্রহ নিয়ে বসে থাকতাম। কারণ ভাইয়া সুন্দর। সোহা চুপ থাকে। দাদাজানকে সে এতকাল দমিয়ে রেখেছিল। স্বচ্ছর সাথে না হওয়া সংসারটা টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টাটাও এতকাল সে করেছিল। দাদাজান তো শুরু থেকেই স্বচ্ছর তেমন কাজ পছন্দ করেনি। রাগ ফুঁসেছিল। সোহা এতকাল দমিয়ে রাখতে পারলেও শেষ সময়ে যখন দাদাজানের রাগের দাবানলে পড়তে হয় তখনই স্বচ্ছকে ঝালানো শুরু করেছিল সে। ভেবেছিল স্বচ্ছ ফিরবে শুধুই তার জন্য। স্বচ্ছ ফিরে তাকে চাইবে। অথচ তা হল না। স্বচ্ছ দেশে ফিরেও বামদুলে পোনা দেখালো। চ্যালেঞ্জ জেতার নেশা দেখালো। যা দাদাজান জানার পর থেকেই দ্বিগুণ রাগ ফুঁসছেন। শুধু প্রকাশ করতে পারছেন না। সোহা জানে দাদাজান স্বচ্ছকে কখনোই মেনে নেবে না। এখন তো আরও না। ছোট শ্বাস ফেলেই বলে, দুদিন পর তো আর আমার বর থাকবে না। দাদাজান ভেঙে দিবেন তো সম্পর্কটা, তখন তুই বিয়ে করে নিস। শান্তি। রাহা ভ্রু বাঁকিয়ে তাকায়। বলে, এভাবে বলছিস কেন? তুই কি রেগে যাচ্ছিস আপু? রাখবো কেন? রেগে যাওয়ার মতো কিছু বলেছিস নাকি? আশ্চর্য। রাহা ঠোঁট উল্টায়। বোনের পাশে বসেই কৌতূহল নিয়ে শুধায়, আচ্ছা, তুই কি সত্যিই ভালোবাসিস না ভাইকে? আমার কেন যেন মনে হয় যে তুই ভালোবাসিস দুলাভাইকে। সোহা শান্তস্বরে উত্তর দেয়, ভালোবাসলেও ভালোবাসার মর্যাদা তো উনি রাখেননি তাই না? যদি রাখতেন আমি নিজেই নিজেকে সমর্পণ করতাম তার তরে। রাহা মন খারাপ করে পুনরায় বলে, আমার তো মনে হয় দুলাভাইও তোকে ভালোবাসে, না হলে কে এতদূর ছুটে আসলো? ওসব তার জেদ আর অহংকার। জয়ী হওয়ার নেশা। স্বচ্ছর সেবা করার দায়িত্বটা নিল সোহা নিজেই। শতহোক নিজের ভালোবাসার মানুষ বলে কথা। শখের পুরুষ তো। মায়া ভুলে থাকা যায় না। তাই তো জলপট্টি দেওয়া হতে ওষুধ খাওয়ানো সহ খাবার খাওয়ানো সবটাই সোহা করল। অবশেষে স্বচ্ছ যখন রাতে জেগে উঠে সোহা তাকায়। কপালে হাত রেখে বুঝে জ্বর পড়েছে এখন। দ্রুত পায়ে পুনরায় রান্নাঘরে গিয়ে স্বচ্ছর জন্য খাবার আনে। বলে, খেতে হবে। স্বচ্ছ এদিক ওদিক তাকায়। মুখ তেতো ঠেকেছে তার। খেতে ইচ্ছে হচ্ছে না। শরীর মেজমেজো করছে। স্বচ্ছ বুঝে না উঠে এদিক ওদিক চেয়ে বলে, আম্মু কোথায়? আম্মুকে একটু ডেকে দিবে সুহাসিনী। সুহা সরু চোখে তাকায়, উত্তরে বলে, আম্মু নেই। আমি আছি, আমার কথা শুনতে হবে। আম্মুর হাতে খাবো। সোহা তপ্তশ্বাস ফেলে বলে, আমি খাইয়ে দিব। হবে। স্বচ্ছর শরীর ক্লান্ত। উঠে বসার শক্তিটুকুও বোধহয় পাচ্ছে না সে। তবুও উঠে বসার চেষ্টা চালাতে লাগল। বলল, তুমি। স্বচ্ছ উঠতে পারল না। বরং আগের মতোই শুয়ে থাকল। বলল, এনার্জি পাচ্ছি না। কি করেছ আমার যে এনার্জি সব হারিয়ে গেছে হো।
কোন জাদু টাদু করে ফেলনি তো? সোহা দাঁতে দাঁত চাপে। একটা মানুষ এতটা অসুস্থ হওয়ার পরও কি করে এমন ঢং করতে পারে বুঝে না সে। বলে, জানি না। এবার বলুন, আমার হাতে খাওয়া যাবে নাকি? স্বচ্ছ ক্লান্ত মুখে আলতো হেসে বলে, তুমি আমায় বিষ মিশিয়েও খাইয়ে দিতে পারো সুহাসিনী। তোমাদের পরিবারটাই ভয়ঙ্কর নির্দয়। দাদাজান আর তোমার তো স্টোন হাত। অসম্ভব কিছু নয়। সোহা এবারে রেগে তাকায়। বিরক্ত হয়ে বলে, এর নাকি এত জ্বর? জ্বরে উঠে বসতে পারছে না পর্যন্ত, অথচ ফটর ফটর করে কথা বলে যাচ্ছে। স্বচ্ছ প্রশ্ন ছুড়ে, কথা অফ রাখব। চুপচাপ খাবেন এখন, তারপর ওষুধ খাবেন। স্বচ্ছ যেন সোহার সামনে অনুভূতি দেখাতে চাইল না, বরং জেদ নিয়ে বলল, আমি নিজের হাতে খেতে পারি। সোহা খাবার ঠেলে দিল, বলল, তাহলে নিজের হাতেই খান। স্বচ্ছ উঠে বসতে চাইল, অথচ শরীর দুর্বল। সোহা তা দেখেই বলল, উঠে বসারও তো শক্তি দেখছি না। টানা একদিন না খেলে তো এমনই হবে, তাই না? সবকিছুতে পণ্ডিতগিরি না দেখালে তো আবার আপনার চলবে না। স্বচ্ছ কেমন করে তাকায়, যেন চোখজোড়ায় কত অভিমান ছোট বাচ্চাদের নেয়। সোহার এই প্রথম এই চাহনি দেখে হাসি পেল, অথচ হাসল না। স্বচ্ছ বলে, সবসময় রেগে রেগেই কথা বলো কেন? ভালোবেসে কথা বলা যায় না? না যায় না। স্বচ্ছর জ্বরের খবর পেয়ে ওর আম্মু এসেছে ছুটে। তবে আব্বু আসেনি। স্বচ্ছর আম্মু শাহেদা খানম এসেই ছেলেকে ঘুমোতে দেখে হাত বুলালেন চোখে মুখে, ঝুঁকে আলতে চুমু দিলেন কপালে। তারপর দাদাজানের করা কর্মকাণ্ড সমূহ রাহার কাছ থেকে শুনেই শাহেদা খানম নীরবে রাগ পুষলেন। শত হোক, ছেলে তো। যে ছেলেকে তিনি কোলে কোলে বড় করেছেন সে ছেলেটাকে ধুলোবাড়িতে চিলেকোঠাতে তাও মেঝেতে থাকতে দেওয়া হলো। এতটা অনাদর। শাহেদা খানম দীর্ঘশ্বাস ফেলে এসে পর্যন্ত এখানে কোনো কিছুই না খেয়ে ছেলের পাশে বসে থাকলেন। অবশেষে যখন স্বচ্ছ চোখ খুলল তখন শাহেদা খানম হাসেন। জানতে চান কেমন লাগছে, অথচ উনাকে নিরাশ করে দিয়ে স্বচ্ছ জানায়, আম্মু, আমার জ্বরটা হুট করে কেন নামলো যেন? ওই মেয়েটার জন্যই। ওর কথা ভেবে ভেবেই আমি অসুস্থ হয়ে গেলাম আম্মু। সব দোষ ওই মেয়ের। কথাগুলো বলে পরমুহূর্তেই মায়ের কোলে মাথা রাখল স্বচ্ছ। হতাশ স্বরে জানায়, আম্মু, তোমরা কি নির্দয় এক রমণীর সাথে বিয়ে দিয়ে দিছ আমার? এই নারীর মন পাথরের চাইতেও কঠিন। আমি কখনোই এই নারীর মনে জায়গা করতে পারব? স্বচ্ছর মা ছেলের এতগুলো কথার বিনিময়ে একটাও উত্তর করলেন না, বরং ছেলের মাথায় হাত বুলাতে বুলাতে নীরব স্বরে শুধায়, কাল আমার সাথে বাসায় ফিরবে স্বচ্ছ। স্বচ্ছ তৎক্ষণাৎ নিরাশ স্বরে জানায়, অসম্ভব। 15 দিনের পরীক্ষা আমার। উত্তীর্ণ না হলে বউ ফসকে যাবে। স্বচ্ছর মা শান্ত হয়ে তাকায়। ছেলের কপালে হাত রেখে শান্ত হয়ে বলে, ও এমনিতেও ফসকে গেছে স্বচ্ছ। ওর দাদাজান তোমায় পছন্দ করেন না। এই কথাটা আমাদের বারংবার বলেছেন উনি। তবু এতদিন সম্পর্কটা ছিল শুধুমাত্র সুহার কথাতে। কিন্তু এখন তো তুমি সুহার কথা বলার কোন জো রাখনি। স্বচ্ছ কৌতূহল নিয়েই শুধায়, কি করেছি? দেশে এসেও মেয়েটাকে গুরুত্ব না দিয়ে তোমার বলদ বলদ কাজকারবার উপহার দিয়েছ। এটাই কি যথেষ্ট নয়? চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।